মার্কিন নৌবাহিনীর নতুন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভূমধ্যসাগরে মোতায়েন ভিন্ন দিকে মোড় নিচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানায়, ইরান ইসরায়েল যুদ্ধে এটাই ওই অঞ্চলের সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ। যে কোনো সময় যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে রাশিয়া কোনো পক্ষের ওপর সমাধান চাপিয়ে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। ইরান ইসরায়েল যুদ্ধের অষ্টম দিনে মার্কিন নৌবাহিনীর নতুন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভূমধ্যসাগরে মোতায়েনে ভিন্ন দিকে মোড় নিচ্ছে বলে আশঙ্কা বিশ্লেষকদের। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট সিএনএনের জ্যেষ্ঠ প্রতিবেদক জেকারি কোহেনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে জানায়, ইরান ইসরায়েল সংঘাতের পরিপ্রেক্ষিতে এটাই ওই অঞ্চলে সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। 1100 ফুট উচ্চতার পারমাণবিক শক্তিচালিত এই ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরীটি আগামী সপ্তাহের মধ্যে ইউরোপের মধ্যপ্রাচ্যের কাছে পারস্য উপসাগরে থাকা জেরাল্ড ফোর্ড ইউএসএস কার্ল ভিনসনের সাথে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে ইরানে হামলা চালানোর আশঙ্কা হিসেবে দেখছেন সমর বিশ্লেষকরা। এদিকে ইসরায়েলি অভিযানে যুক্তরাষ্ট্র যোগদানের সিদ্ধান্ত নিয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি উত্তর প্রদান থেকে বিরত থাকলেও ইরানের সম্ভাব্য হামলার জন্য মার্কিন কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন বলে এক প্রতিবেদনে দাবি করছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ নিউজ। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাশিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সংকট সমাধানে রাশিয়া কোনো পক্ষের উপর সমাধান চাপিয়ে দিচ্ছে না, বরং কূটনৈতিক সমাধান প্রয়োজন। এই সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পুতিন আরও বলেন, আমাদের ইরানি বন্ধুরা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো সহায়তা চায়নি, তবে সমাধানে ইসরায়েল এবং ইরানকে সিদ্ধান্ত নিতে হবে বলেও মন্তব্য করেন পুতিন। গত 13 জুন ইসরায়েলের আকস্মিক হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নেতাসহ শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী হত্যার প্রতিবাদে ইসরায়েলের তেল আভিভ সহ বেশ কয়েকটি শহরে মিসাইল হামলা চালায় ইরান। মিফতা গালিব, মাই টিভি। দ্বিকক্ষক বিশিষ্ট সংসদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে, তবে সংসদের দ্বিকক্ষক নির্বাচন প্রক্রিয়া নিয়ে এখনও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এটা নিয়ে আগামী রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনের অধিবেশনে আলোচনা হবে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের মুলতবি অধিবেশনে দুপুরের বিরতির পর আলোচনায় এ সিদ্ধান্ত হয়। আলোচনায় এনসিপি, গণসংহতি আন্দোলন, জেএসডি, গণ অধিকার পরিষদ সহ অধিকাংশ দল সংখ্যানুপাতিক উচ্চকক্ষের পক্ষে মত দিয়েছে। জামায়াত উভয় কক্ষকে সংখ্যানুপাতিক করার পক্ষে, আর বিএনপি, জাতীয়তাবাদী সমমনা জোট, 12 দলীয় জোট, এনডিএম নিম্নকক্ষের আসন অনুপাতে উচ্চকক্ষের আসনে নির্বাচনের পক্ষে। পার্টি যারা খুনি হাসিনার এই ফ্যাসিবাদ এবং তাকে গণহত্যা যারা উৎসাহিত করেছেন, রাজনৈতিক শক্তি জুগিয়েছেন, সেই জাকের পার্টি এবং বাংলাদেশ জাসদকে এই ঐক্যমত্য কমিশনে ডেকে ঐক্যমত্য কমিশনের যেই স্পিরিট, আমাদের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমি মনে করি যে কুঠারাঘাত করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্ররোচনায় পোস্টার ব্যবহার করা যাবে না, তবে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবন কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। এদিন বৈঠকে আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিল হতে পারে এমন বিধান রেখে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হয়েছে। আবু সাইদ উপর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সীমানা পুনর্নির্ধারণ সহ প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর বিধিমালা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় বসে নির্বাচন কমিশন। বৈঠক চলে টানা 3.5 ঘন্টা। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সাথে সবার বিষয়বস্তু তুলে ধরেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। এ সময় তিনি বলেন, ইতিহাসে এই প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার থাকছে না, তবে বিলবোর্ড ব্যবহার থাকছে। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার
বাদ করার ব্যাপারে, যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, প্রচার প্রচারণায় নির্বাচনী পরিবেশের কথা মাথায় রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নিয়মকানুন সন্নিবেশিত করা হয়েছে। প্রচার প্রচারণায় পরিবেশ বান্ধব সামগ্রীর ব্যবহারের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার উপরে বিশদভাবে করা হয়েছে, আলোকপাত করা হয়েছে। সোশ্যাল মিডিয়াকে ডিফাইন করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার ভিতরে ডুজ অ্যান্ড ডোন্টসকে ডিফাইন করা হয়েছে। তিনি বলেন, বৈঠকে নির্বাচনী আচরণ বিধিমালা চূড়ান্ত হলেও আরপিও সংশোধন সাপেক্ষে এটি পরিবর্তন হতে পারে। এছাড়াও বেশ কয়েকটি নীতিগত সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। খসড়া যেটা কমিশন আজকে পর্যন্ত অনুমোদন দিয়েছে, এটার উপরে আপনাদেরকে যেমনটা বললাম যে আরপিওর সংশোধনের বিষয় আছে, আবার রাজনৈতিক কনসেনসাসের ভিত্তিতে যদি কিছু পরিবর্তন সংশোধন হয় সেটাও করতে হতে পারে। সুতরাং এইটা খসড়া আকারেই আমরা আমাদের ওয়েবসাইটে নীতিগত অনুমোদন দিয়ে পোস্ট করে দিব। এছাড়াও সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আগামী সপ্তাহে শেষ নাগাদ চূড়ান্ত হওয়ার সিদ্ধান্ত হাতে নিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। অবশ্যই দপু, মাই টিভি, ঢাকা। নির্বাচনের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা নেই, তবে সেনাবাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন মুখপাত্র কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি কথা জানান। এই সেনা কর্মকর্তা জানান, গত 3 সপ্তাহে সেনাবাহিনীর অভিযানে নানা অপরাধের সঙ্গে সম্পৃক্ত 996 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কয়েকজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীও রয়েছে। এস.এম. আরিফের রিপোর্ট। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সমসাময়িক কার্যক্রম নিয়ে সেনানিবাসে সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী। মুখপাত্র কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, গত 3 সপ্তাহে চিহ্নিত সন্ত্রাসী সহ নানা অপরাধের সঙ্গে সম্পৃক্ত 996 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত 996 জনকে এবং এ পর্যন্ত সর্বমোট 15,262 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাত সহ অন্যান্য অপরাধী উল্লেখযোগ্য। তিনি জানান, সেনাবাহিনীর নানা উদ্যোগের কারণে ঈদযাত্রা ছিল স্বস্তির, সেই সাথে আগের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতিও এখন অনেকটা ভালো। ঈদুল আজহার সময় চাঁদাবাজি ও অবৈধ স্থাপনা সংক্রান্ত কারণে 72 জনকে গ্রেপ্তার করা হয় এবং 14,57,000 টাকা জব্দ করা হয়। সর্বোপরি বিগত বছরের তুলনায় এবারে সড়ক দুর্ঘটনা, মৃত্যু ও গুরুতর আহতের হার অনেকাংশে হ্রাস পেয়েছে। এ সময় নির্বাচন বিষয়ে সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে প্রশ্নের উত্তর দেন এই সেনা কর্মকর্তা। অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। সীমান্তে পুশিন বিষয়ে প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা। সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এখনো অনুভূত হয়নি বলে সেনাবাহিনী আপাতত এই বিষয়ে বিজিবি এবং কোস্টগার্ড এই বিষয়টি নিয়ে কাজ করছে। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, বিগত সরকার 15 বছরে ইচ্ছাকৃতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, অথচ মাত্র 3.5 বছরে জিয়াউর রহমান দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আলোচনা সভার আয়োজন করে সাদা দল। আজকে অনুষ্ঠানের সভাপতি সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশকে এগিয়ে নিতে মাত্র 3.5 বছরে জিয়াউর রহমান যে পরিমাণ কাজ করেছেন তাতেই সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন। অবিশ্বাস্য ব্যাপার, মাত্র 3.5 বছর তিনি এফেক্টিভলি তিনি এই দেশের পরিচালনা দিয়েছেন। অনলি 3 years and a half। জাতির জীবনে এমন কোন সেক্টর নাই যেখানে তার অবদান ছিল না। তিনি 3.5 বছরে যা করেছিলেন 45 বছরে আমরা সেটুকু অর্জন করতে পারিনি। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, মানুষের বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ না করার কারণে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার উপাধি পেয়েছেন। তো একজন ছাত্রনেতা, ওই সময় তিনি সাধারণ সম্পাদক ছিলেন, আমাদের বড় ভাই, তো উনি উঠে বলেছেন যে স্যার আপনি দেশের আজীবন প্রেসিডেন্ট হয়ে যান, আপনি এত জনপ্রিয়। তো উনি লাফ দিয়ে চেয়ার থেকে উঠে মাইক্রোফোনটা ধরে বলছে, চমচামি করো না, আমি কেন আজীবন প্রেসিডেন্ট হব?
আমি তো দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছি। ঠিক মেয়াদ অনুযায়ী নির্বাচন হবে, জনগণ যদি আমাকে রাখতে চায় আমি থাকব। তার আগে একজন মানুষ, তিনি দীর্ঘদিন সংগ্রাম করেছেন, স্বায়ত্ত শাসনের জন্য সংগ্রাম করেছেন, অথচ সব দল বন্ধ করে দিলেন, সব পত্রিকা বন্ধ করে দিলেন, একদলীয় শাসন এবং পার্মানেন্ট শাসন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশের কল্যাণে কাজ করায় জিয়ার শাসনামল ছিল গৌরবের। বাংলাদেশে শহীদ জিয়া রহমানের শাসনকালই হচ্ছে পথ নিদর্শনমূলক শাসনকাল। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জার্মানির রাষ্ট্রদূত আখিম স্ট্রোস্টা। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠকে জার্মানি এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সমৃদ্ধ ও গতিশীল করার বিষয়ে জার্মান রাষ্ট্রদূতের সাথে আলোচনা করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আফজাল হোসেনের রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন জার্মানির ঢাকাস্থ দূতাবাসের বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসা। এ বৈঠকে বাংলাদেশে অর্থবহ গণতন্ত্র, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, অর্থনৈতিক সমস্যার সমাধান সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি, গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, স্থিতিশীলতা এবং জার্মানি ও বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশে গণতান্ত্রিক স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি, জলবায়ু উন্নয়নের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এছাড়া বাংলাদেশে একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশা প্রকাশ করেন। Assalamu alaikum. We covered a lot of various issues, well, starting with German-Bangladeshi relationship, how we could commonly work on further intensifying them. In the focus of our talks were a lot of considerations, what we could do. The hope that elections also in Bangladesh will be free, fair and participatory. বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস হিসেবে এখন থেকে 5 আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এছাড়া জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে 1 জুলাই থেকে মাসব্যাপী বিশেষ কর্মসূচি পালন করা হবে। আফজাল হোসেনের আরও একটি রিপোর্ট। 9 জন উপদেষ্টার সাথে এক বিশেষ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস হিসেবে 5 আগস্টকে সরকারি ছুটির কথা জানানো হয়। 5 আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে আগামী 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। সংস্কৃতি উপদেষ্টা আরও জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন রেডিও বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত করার বিষয়টি বিবেচনা করছে সরকার। আছে জাস্ট রিইনফোর্স করা সেটাকে, এবং এটার জন্য। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। বিচারের স্বচ্ছতার স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় একজন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিয়োগ পাওয়া অ্যামিকাস কিউরি হলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামান। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এ মামলায় সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। এখন আইন অনুযায়ী এই দুজনের সাজা দিতে পারবেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে আইনের 11(4) ধারায় একটি আদালত অবমাননার প্রসিডিংস ইস্যু করার জন্য আবেদন প্রেরণ করেন। তারই প্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে পার্সোনাল অ্যাপিয়ারেন্স অর্থাৎ তাদের সশরীরে উপস্থিত হয়ে জবাব দেওয়ার জন্য আদেশ প্রদান করেন। কিন্তু এ দুজন অ্যাকিউজডের কেউই ট্রাইব্যুনালে এসে
উপস্থিত হয়ে তাদের পক্ষে কোনো জবাব দেননি। ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন, সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য। 1850টি গুমের অভিযোগের মধ্যে 253টির অকাট্য প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। বাকি অভিযোগগুলোর তদন্ত চলছে বলে জানিয়েছেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। সকালে গুলশানে গুম সংক্রান্ত কমিশনের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, জঙ্গি বিরোধী অভিযানের নামে 2.5 শতাধিক গুম হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশিদের গুমের সাথে অনেক ভারতীয়রা জড়িত, তবে বর্তমান সরকারের ভেতরে যারা গুমের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। জিএফআই হলো আপনার ইন্টারন্যাশনাল ক্রাইমস যে ট্রাইব্যুনাল, তাকে দেওয়া হয়েছে দায়িত্ব যে কিভাবে ভিকটিমের এবং আপনার উইটনেসেসের সাক্ষীদের আপনার সিকিউরিটি এনশিওর করবে। সন্দিগ্ধ আসামি যাতে পালিয়ে না যায়, এই দুটি কারণকে বিবেচনায় রেখে সম্পূর্ণ জিনিসটা আমাদের পক্ষে চলমান অবস্থায় প্রকাশ করা সম্ভব হচ্ছে। সাহসিকতার সাথে জীবন বাজি রেখে মাদক নির্মূলে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাজধানীর পল্টনে গুলিবিদ্ধ 2 পুলিশ সদস্যের স্বাস্থ্যের খোঁজ নেবার পরে একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আহত হয়েও মাদক কারবারি 4 জনের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক কারবারিদের ব্যবহৃত একটি প্রাইভেট কার, অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য না থাকলেও হাসপাতালে ভর্তি হয়েছেন 248 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ 104 জন, ঢাকা বিভাগে 18 জন, চট্টগ্রাম বিভাগে 39 জন, ঢাকা উত্তর সিটিতে 20 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 35 জন, রাজশাহী বিভাগে 18 জন, খুলনা বিভাগে 7 জন, ময়মনসিংহ বিভাগে 4 জন ও রংপুর বিভাগে 3 জন রয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 30 জনের মৃত্যু হয়েছে। সারা বিশ্বের মতো এবারেও 8ম গ্লোবাল ফ্যাটি লিভার ডে উদযাপন করেছে বাংলাদেশ হেপাটোলজি সোসাইটি। এই উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কম খাই বেশি হাঁটি ফ্যাটি লিভার দূরে রাখি শীর্ষক জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডাক্তার ASM মতিউর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম।